আমরা আজকে আগের দিন যেখানে শেষ করছিলাম ওইটার পর থেকে কন্টিনিউ করব। আমরা দেখছিলাম যে একটা ইনক্লাইন্ড প্লেনে যদি একটা স্ফিয়ার রোল করে, একটা সলিড স্ফিয়ার রোল করে করে পড়ে, তখন তার জন্য অ্যাক্সেলারেশনটা কীরকম হয় এটা আমরা ফার্স্ট অফ অল তোমার এনার্জি কনজারভেশন ইউজ করে বের করছি, রাইট? যে এখান থেকে একটা স্ফিয়ার এখান থেকে রোল করে করে এইখানে পড়তেছে, সো তার এই ফাইনালি এইখানে ভেলোসিটি কত এটা বের করছি, অ্যান্ড আমরা এদিকে তার অ্যাক্সেলারেশন কত সেটাও বের করছিলাম। ওকে, আমরা যদি একটু শর্টলি দেখি যে একদম এই হাইটটা যদি এইচ হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আর এই তোমার এই যে স্ফিয়ারটা তার রেডিয়াস সাপোজ, আচ্ছা তার রেডিয়াস আমাদের দরকার নেই, সো এই স্ফিয়ারটা এখান থেকে রোল করে করে পড়তেছে, সো আমরা তখন এই দিকে তার অ্যাক্সেলারেশন কত সেটা বের করতে চাচ্ছিলাম, আর ফাইনাল ভেলোসিটি কত সেটা বের করতে চাচ্ছিলাম। সো এখানে আমরা যদি এই পরের চ্যাপ্টারের যে টপিক এনার্জি কনজারভেশন সেটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো mgh ইজ ইকুয়াল টু, এই পোটেনশিয়াল এনার্জিটা এখানে অ্যাকচুয়ালি হাফ mv স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ারে কনভার্ট হচ্ছে। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে দেখছিলাম mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, আর এখানে আমরা অ্যাকচুয়ালি স্ফিয়ারের জন্য করছিলাম, বাট আমি চাচ্ছি যে এটা স্ফিয়ারের জন্য না রেখে আমরা এটা যে কোনো শেপের একটা অবজেক্ট যদি রোল করে করে পড়ে, অ্যাকচুয়ালি রোলিং মানে কি? রোলিং মানে হচ্ছে তোমার কোনো একটা মোশনের ট্রান্সলেশনও আছে, মানে সে সামনের দিকেও আগাচ্ছে প্লাস তার রোটেশনও আছে, মানে সে ঘুরতেছেও। এটা হচ্ছে মানে একটা রোলিং মোশন, মানে যেমন একটা চাকা এইখানে ঘুরতেছে একটা জায়গায়, এটা হচ্ছে একটা রোটেশন। বাট এই চাকাটা যদি এখন সামনের দিকেও আগাতে থাকে তাহলে এটা কি? রোলিং বা গড়ানো। ওকে, সো যখন শুধু ঘুরতে থাকে তখন তার কাইনেটিক এনার্জি হয় হাফ আই ওমেগা স্কোয়ার, বাট যখন সে রোলিং অবস্থায় থাকে তখন তার কাইনেটিক এনার্জি হয় হাফ এমভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে আমরা শুধু স্ফিয়ার বা চাকার ক্ষেত্রে চিন্তা না করে আমরা এটা যে কোনো একটা অবজেক্ট যদি রোল করে তার জন্য চিন্তা করব। সো ধরো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াকে লেখা যায় এম কে স্কোয়ার, রাইট? যেখানে তোমার কে হচ্ছে তার রেডিয়াস অফ গাইরেশন। ক্লিয়ার এটুক? বুঝতে পারছো এটা? আচ্ছা, এখানে একটা হাফ হবে, হ্যাঁ হাফ, ঠিক আছে এটা। সো এখানে এম, এই এম আর এই এম কাটা, সো জিএইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু প্লাস হাফ কে স্কোয়ার ওমেগা স্কোয়ার। আমরা এখানে এই যে কে স্কোয়ার রাখলাম, আর ওমেগা স্কোয়ারকে আমরা দেখতে পারি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে তোমার এই যে চাকাটা ঘুরতেছে সেই অবজেক্টটার রেডিয়াস। ওকে, সো বা এটাকে আরও বলা যায় যে এটা অ্যাকচুয়ালি রোটেশনাল অ্যাক্সিস থেকে, আমাদের যে রোটেশনাল যে অ্যাক্সিস সেটা থেকে এই সারফেসটা কত ডিস্টেন্স আছে। ওকে, সো আমরা ওইভাবে লিখতে পারি চাইলে। এখন এখানে আমরা যেটা চাচ্ছি, ধরো আমরা এটা শুধু চাকার জন্য, সরি একটা স্ফিয়ারের জন্যই রাখি। সো জিএইচ ইজ ইকুয়াল টু স্ফিয়ারের জন্য তো তোমার রেডিয়াস অফ গাইরেশন সেটা কত আমরা জানি, আই ইজ ইকুয়াল টু সলিড স্ফিয়ারের জন্য 2/5 এম আর স্কোয়ার। সো এটা যদি এম কে স্কোয়ার হয় তাহলে কে স্কোয়ার ইজ বেসিক্যালি 2/5 ভি স্কোয়ার, সরি আর স্কোয়ার, 2/5 আর স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর কাটা। এটা আমরা লাস্ট দিন দেখছিলাম, আমি আরেকবার একটু এখানে রিকল করলাম। সো জে ইজ ইকুয়াল টু আসছে 7/10 ভি স্কোয়ার। ওকে, সো আমরা এখান থেকে দেখো ভি বের করতেছি √10 GH বাই 7, যেটা কি একটু স্লাইটলি একটু আলাদা, মানে একটু কম। নর্মালি একটা অবজেক্ট যদি এখান থেকে এখানে জাস্ট একটা অবজেক্ট যদি এমনিতে পড়ে আসতো, এখানে পড়ে যেত, তাহলে তার ভেলোসিটি হইতো কত? mgh সমান হাফ এম ভি স্কোয়ার, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। সো ভি সমান কত আসতো? √2gh। বাট এখানে আমরা কত পাচ্ছি? 10/7, একটু কমে আসতেছে।
আবার আমরা ধরো এখান থেকে যদি অ্যাক্সেলারেশনটাও বের করতে চাই, এখান থেকে যদি অ্যাক্সেলারেশনটা বের করতে চাই, তাহলে দেখো অ্যাক্সেলারেশন হচ্ছে তোমার এই দিকে, রাইট? সো অ্যাক্সেলারেশন হচ্ছে বেসিক্যালি দ্য চেঞ্জিং রেট অফ ভেলোসিটি। আবার ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে আমার যতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে টাইমের সাথে সাথে সেইটার চেঞ্জিং রেট। ওকে, সো এখান থেকে আমরা এই এইচকে ধরো আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত যে ডিসপ্লেসমেন্ট, সেই পুরো ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স, আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এইচ। সো এইচ বাড়লে এক্সও বাড়বে। ওকে, সো এইচকে কি লেখা যায় দেখো, জি এক্স সাইন থিটা ইকুয়াল টু 7/10 ভি স্কোয়ার। এখন বোথ সাইড আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, জি সাইন থিটা এটা কনস্ট্যান্ট, ডিডিটি অফ এক্স এটা হচ্ছে ভি, আর আমি লাস্ট দিন তোমাকে বলছিলাম এই ভি স্কোয়ার ডিফারেন্সিয়েট হয়ে 2v, আর এখানে ডিডিটি অফ ভি আসবে উইচ ইজ অ্যাক্সেলারেশন। ভি আর ভি কাটা, সো এখান থেকে আমরা এ বের করতে পারি যে 5/2 জি সাইন থিটা, সরি 5/7 জি সাইন থিটা। জিনিসটা কি একটু কমে গেছে না? দেখো আগে কত ছিল, নর্মাল একটা অবজেক্টের এই দিকে থাকে কতটুক, জি সাইন থিটা, রাইট? বাট একটা অবজেক্ট যখন রোল করতেছে আমরা দেখলাম যে এনার্জি কনজারভেশন ইউজ করলে ব্যাপারটা একটু কমে যায়। এখন তুমি ভাবতে পারো যে এটা কেন কমলো বা কি কারণে। সো এখন আমরা এই রোলিং আর রোটেশনের অরিজিনাল যে রিজন সেইটা ইনভেস্টিগেট করব। ওকে, সো এটা হচ্ছে আমরা এনার্জি কনজারভেশন দিয়ে দেখলাম। এই রেজাল্টটা একটু তুমি মনে রাখবা যে এ সমান আসছে কত, 5/g সাইন থিটা, অ্যান্ড ভি সমান আসছে 10gh/7। এখান থেকে অ্যাকচুয়ালি এইচ সমান এক্স সাইন থিটা লেখা যায়। আর এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এভাবেই ফলো করে, ভি ইজ ইকুয়াল টু ইউ, হ্যাঁ 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 সরি, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো এভাবেই ফলো করে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর ইউ হচ্ছে 0, সো ভি ইজ ইকুয়াল টু এটি। আমাদের এ হচ্ছে 5/g 5/7 জি সাইন থিটা ইন্টু টি হচ্ছে তোমার টি, তো আমাদের এখান থেকে এখানে আসতে কত টাইম লাগবে সেটা, আচ্ছা এভাবে বের করা যাবে না, সরি, ভি ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এসটা কে বলো তো, এস এক্স, রাইট? কারণ এই যে এইদিকে যতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, রাইট? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2x, ইউ তো 0, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax, আর এ হচ্ছে 5/7 জি সাইন থিটা, আর এটা হচ্ছে এক্স। এই এক্স সাইন থিটাই কিন্তু আমার এইচ, সো 10/7 জি এইচ। এই যে দেখো এইটাই আসছে, সো যদি রুট করে দাও, মানে আমি দেখাইলাম যে আমরা ডিফারেন্সিয়েশন করছি ঠিকই, বাট আবার এখান থেকে চাইলে ভেলোসিটি বের করা যাবে, বুঝছো? এটুক দেখো তো কোথাও প্রবলেম আছে কিনা এটা। ওকে, সো এবার আমরা এটা ফোর্স অ্যানালাইসিস ইউজ করে বের করব। আমরা একটু এই রেজাল্টটা মনে রাখবো। এবার আমরা দেখব যে এই সেম জিনিসটাই আমরা কীভাবে ফোর্স দিয়ে করতে পারি। এইটা বেশি ইন্টারেস্টিং, অ্যান্ড কেন অ্যাকচুয়ালি এনার্জিটা বা অ্যাক্সেলারেশনটা একটু কমে যাচ্ছে সেটার একটা এক্সপ্লেনেশন আমরা এখানে পেয়ে যাব। সো এটা আমাদের একটা ইনক্লাইন্ড প্লেন, অ্যান্ড এই ইনক্লাইন্ড প্লেনে আমরা একটা সলিড স্ফিয়ারকে রোল করতে দিচ্ছি। যে ইনক্লাইন্ড প্লেনটার আমরা হাইট ধরছি এইচ, যে ইনক্লাইন্ড প্লেনটার আমরা লেংথ নিচ্ছি এক্স। সো এখন এই ইনক্লাইন্ড প্লেনটাতে আমরা যদি এই অবজেক্টটাকে রোল করতে দিই, এখন একটা অবজেক্ট কেন রোল করে আমরা সেইটার রিজনটা একটু বোঝার ট্রাই করি। সো একটা অবজেক্ট রোল করার কারণ হচ্ছে, দেখো এই ধরো একটা রাস্তা, এই রাস্তাটায় আমরা এখানে একটা হুইল রাখছি। এখন সে কেন এক জায়গাতে ঘুরতে থাকে না, সে কেন সামনের দিকে আগায়? কারণ এইখানে এই রাস্তাটা ওকে একটা ফ্রিকশনাল ফোর্স প্রোভাইড করে। এখন সেই ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে? দেখো এই রাস্তাটা ওকে, ও যদি এদিকে ঘুরে যেতে চায়, ওর এই দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে। ওকে, সরি আমি একটু ভুল বলছি, এইখানে ওর উপর, মানে এইখানে ফ্রিকশনটা কোন দিকে কাজ করে আমি বলি,
মানে এই একটা রাস্তায় একটা হুইল, এখন এই হুইলটা এই দিকে ঘুরে সামনের দিকে আগাবে। সো সামনের দিকে যেহেতু আগাবে, এইখানে ও যদি এখানে রাস্তায় কোনো ফ্রিকশন না থাকতো তখন দেখা যেত ও একই জায়গায় ঘুরতেছে। ওকে, বাট এইখানে এই রাস্তাটা ওকে এই দিকে একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে। ওকে, ও যখন একই জায়গায় ঘোরার ট্রাই করে এই রাস্তাটা ওকে এই দিকে একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করে ওকে সামনে আগাই দেয়। বুঝতে পারছো, আমরা যেরকম রাস্তায় ফ্রিকশন ফোর্স দিয়ে হাঁটি সেই একইভাবে, মানে ওর রোটেট করার টেন্ডেন্সিটা তো এদিকে, বাট এই ফ্রিকশনটা ওকে রোটেট হতে দেয় না। মানে রোটেট হতে দেয় বাট সাথে সাথে ওকে কি সামনে আগায় দেয়। বুঝতে পারছো এটা? এইটুক। এখন আমরা একটু বোঝার ট্রাই করবো যে এখানে অ্যাকচুয়ালি কী কী হচ্ছে। সো সিমিলারলি এইখানেও একই, এই ইনক্লাইন্ড প্লেনের জন্য একইভাবে একটা অবজেক্ট যখন রোটেট করে তার রোটেট করার সময় একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে। সো সে যখন এভাবে রোটেট করে পড়ার ট্রাই করে, এদিকে রোটেট করতে থাকে, তখন তার একটা ফ্রিকশনাল, তার উপর একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে। সো আমরা এটাকে একটু বড় করে দেখি যে এখানে একটা ইনক্লাইন্ড প্লেনের উপর একটা স্ফিয়ার, এরকম একটা স্ফিয়ার রোল করে পড়ার ট্রাই করতেছে। এখন এখানে অ্যাকচুয়ালি কি কি ফোর্স কাজ করে আমরা একটু চিন্তা করব। এইখানে এইটা হচ্ছে ওর সেন্টার অফ ম্যাস। সো এই সেন্টার অফ ম্যাস বরাবর কাজ করবে কে? এই যে এই দিকে আমরা ওই যে তোমার ওয়েটের দুইটা কম্পোনেন্টকে ডিভাইড করে নিছি। আমরা এখানে ওই চাইলে ওইটা করা যায় যে এখানে আমরা সারফেসের রিয়াকশন ফোর্সটা নিচ্ছি, আর এই দিকে ওর অরিজিনাল ওয়েট ফোর্সটা কাজ করতেছে। এইদিকে ওর অরিজিনাল ওয়েট ফোর্সটা কাজ করতেছে। ওকে, ওয়েট ফোর্স। আর আমরা অ্যাকচুয়ালি এখানে আরও একটা ফোর্স কাজ করতেছে রোলিংয়ের সময়, সেটা হচ্ছে এই যে এই দিকে উল্টা দিকে, যেহেতু এই অবজেক্টটা নিচের দিকে পড়ার একটা টেন্ডেন্সি, সো এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে এই দিকে, তোমার প্লেনের উপরের দিকে এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে এই দিকে। সো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, দেখো আমাদের এই যে ফোর্সটা ওয়েট ফোর্স, এই ওয়েট ফোর্সটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে নিলাম, একটা এদিকে আর একটা এদিকে। এখন এইটা হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে mg sin থিটা। ওকে, আমরা জানি যে r আর mg cos থিটা এইটা আর এইটা ব্যালেন্সড হয়, আর এখানে অ্যাকচুয়ালি নিড ফোর্স হিসেবে থাকে mg sin থিটা। বাট যখন একটা অবজেক্ট রোল করে তখন এখানে কিন্তু ফ্রিকশনও কাজ করে, এই ফ্রিকশনটার জন্যই সে রোল করতে পারে, মানে সে ঘুরে যায়। ওকে, মানে তুমি এটা আমি যদি তোমাকে বোঝাই যে নর্মালি একটা অবজেক্টকে এখানে যদি রাখতাম, না আরেকটু দেখো, এই অবজেক্টটাকে যদি এখানে রাখতাম ও এদিকে যেত, বাট ও কেন ও এভাবে ঘুরে যাচ্ছে? কারণ হচ্ছে এইখানে আমাদের এই যে ফ্রিকশন ফোর্সটা একটা টর্ক ক্রিয়েট করতেছে। তুমি চিন্তা করে দেখো, এই দুইটা ফোর্স তো অলরেডি ব্যালেন্সড। ওকে, এই দুইটা ব্যালেন্সড। সো এখন আমরা যখন টর্ক বের করি, ওকে, সো ধরো এইটা হচ্ছে কি আমার রোটেশনাল অ্যাক্সিস। আমরা টর্ক বের করার সময় দেখছিলাম যে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। ওকে, সো এখানে আমরা আমাদের এই ফোর্সটা কাজ করতেছে কোথায়? যেইখানে সেন্টার সেইখানেই এই যে এই ফোর্সটা। সো পজিশন ভেক্টর হচ্ছে কি এখানে 0, কারণ আমার রোটেশনাল অ্যাক্সিস থেকে ফোর্সের যে ডিস্টেন্স বা ফোর্সের যে তোমার ধরো এই যে এই একটা পয়েন্ট আর এখানে একটা ফোর্স, তোমাকে যদি বলা হয় যে এইটার টর্ক কত, তোমার যেটা করতে হবে যে এই ফোর্সটা যেইখানে তার ইনিশিয়াল পয়েন্ট অফ আছে সেই পর্যন্ত একটা ভেক্টর টেনে দিতে হবে, সেটাই হচ্ছে তোমার আর, আর এটাই হচ্ছে কি তোমার এফ। অ্যান্ড এই টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ। এখন এর জন্য যেটা হয়, এই ফোর্সটা, এই যে এই এফ ফোর্সটা এইখানে যদি কোনো একটা অবজেক্ট থাকে তখন এই এফ ফোর্সটা এই পয়েন্টের রেসপেক্টে, এই
অবজেক্টটার একটা রোটেশনাল টেন্ডেন্সি ক্রিয়েট করে। ওকে, মানে ধরো এখানে যদি একটা অবজেক্ট সুতা দিয়ে লাগানো থাকে আর তুমি যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করো, আমরা কি দেখি এটা অ্যাকচুয়ালি ঘুরে যায়। ওকে, রোটেশনাল একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে টর্ক। বাট এই ফোর্সটা যদি এই সেন্টার দিয়েই পাস করতো, মানে যেইখানে টর্ক বের করতে বলছো সেইখানেই পাস করতো, সেইখান দিয়েই, তাহলে কিন্তু আমার টর্কটা কত হয়ে যেত? 0, কারণ এটা এখন আর বলতে কিছু নাই। অ্যান্ড তুমি চিন্তা করো এইখানে যদি একটা অবজেক্ট রেখে তুমি যদি এইখানেই একটা ফোর্স দিয়ে দাও, ও কি ঘুরবে নাকি সামনে যাবে? সামনে যাবে। ঠিক আছে, এটা তুমি যখন ম্যাথের স্ট্যাটিক্স চ্যাপ্টারটা পড়বা তখন আরও ডিটেলসে শিখবা যে কাপল, তারপর হচ্ছে টর্ক, এগুলো কীভাবে রোটেশনাল টেন্ডেন্সি ক্রিয়েট করে, বা রোটেশন অ্যাকচুয়ালি আরও ডিটেইলড একটা টপিক অ্যাকচুয়ালি। সো এই ফোর্সটার জন্য এই চাকাটা কিন্তু ঘুরতেছে না, এই চাকাটা ঘুরতেছেই এই যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করতেছে, এই ফ্রিকশনাল ফোর্সটা এই পয়েন্টে, এই সেন্টারে একটা রোটেশনাল টেন্ডেন্সি ক্রিয়েট করতেছে। তুমি জাস্ট চিন্তা করো, এখানে যদি একটা চাকার মতো থাকে এখানে লাগানো, তুমি যদি তাকে এদিকে ফোর্স দাও, সে কি এদিকে ঘুরে যাবে না? সো এখানেও অ্যাকচুয়ালি ফ্রিকশন ফোর্সটাই এই স্ফিয়ারটাকে ঘুরাই দিচ্ছে। সো এখানে অ্যাকচুয়ালি এই ফ্রিকশনাল ফোর্সটার জন্য আমরা একটা টর্ক প্রডিউস করতেছি, সেটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স ইনটু দেখো এই ফ্রিকশনাল ফোর্স আর এই যে সেন্টার থেকে এটা ডিস্টেন্স কত, জাস্ট আমাদের রেডিয়াসের সমান আর। সো আমরা জানি যে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, বা যেহেতু এটা পারপেন্ডিকুলার সো এটা জাস্ট টাউ ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু আর। ওকে, এইটুকু বুঝছো? এই লাইনটা। আচ্ছা এখন আবার বলি, আমরা বুঝতেছি যে এই ফোর্সটা একটা টর্ক ক্রিয়েট করবে, সেই টর্কটা হচ্ছে টাউ। এখন এই টাউ ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু আর। কেন? কারণ টাউ ইকুয়ালস হচ্ছে আর ক্রস এফ, বাট আমরা যদি শুধু ম্যাগনিটিউড নিয়ে চিন্তা করি, টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর এফ সাইন থিটা। এখানে ফোর্সটা সেন্টার থেকে আর ডিস্টেন্স আছে, এফ হচ্ছে এফ এস, আর সাইন থিটা এই অ্যাঙ্গেল হচ্ছে দেখো 90 ডিগ্রি, সেটা কি আর ইন্টু এফ এস। এখন ক্লিয়ার? বুঝছো এটা? সো এই চাকাটার উপর এই ফ্রিকশনের জন্য আমরা টর্ক পাচ্ছি কত? টাউ ইজ ইকুয়াল টু আর ইন্টু এফ এস। ওকে, টাউ ইজ ইকুয়াল টু আর ইন্টু এফ এস। এখন এই টর্কটা, একটা অবজেক্টের উপর যদি টর্ক থাকে তাহলে তার একটা রোটেশনাল অ্যাক্সেলারেশন থাকবে। সো আমরা ওই অ্যাক্সেলারেশনটা যদি আলফা হয় তাহলে টাউ সমান কত লেখা যাবে? আই আলফা, রাইট? দেখো তো এটা বুঝছো কিনা। কোনো একটা অবজেক্ট রোটেট করার জন্য যদি টর্ক হয় টাউ, সেই টাউ ইকুয়ালসকে আই আলফা লেখা যায় না, যেমন এফ সমান এম এ। হ্যাঁ, সো আই আলফা ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু আর, এখন আমরা একটু চিন্তা করি যে এই এফ এসটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফ্রিকশন ফোর্স। ওকে, আচ্ছা এখন একটু চিন্তা করে দেখো যে এই যে রোটেশনাল অ্যাক্সেলারেশন, এটার সাথে আমার এইদিকে লিনিয়ার অ্যাক্সেলারেশনের একটা কানেকশন আছে, সেটা কি? এ ডিভাইডেড বাই আর, রাইট? এটা বুঝছো? এরপর এখন আমাদের এখানে আই কত? ওর জন্য আই হচ্ছে 2/5, আমরা যেহেতু একটা স্ফিয়ার নিয়ে চিন্তা করতেছি, এম আর স্কোয়ার ইন্টু এ বাই আর ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু আর। আমরা বোথ সাইড থেকে সব আর কেটে দিতে পারি। সো এখান থেকে আমাদের এই ফ্রিকশনাল ফোর্সটা আসতেছে এফ এস ইজ ইকুয়াল টু 2/5 এম এ, 2/5 এম এ। দ্যাট মিনস এই অবজেক্টটা যদি এখানে রোটেট করতেই হয়, এখানে মাস্ট তোমার এতটুক স্ট্যাটিক ফ্রিকশন থাকতেই হবে। আবার এটা থেকে তুমি এটাও বলতে পারো যে আমরা জানি যে এফ এস হচ্ছে কি আসলে এম জি কস থিটা মিউ এস না, এম জি কস থিটা মিউ এস 2/5 এম এ। সো এখান থেকে তুমি এটাও বলতে পারো যে কোনো একটা সারফেসের সাথে কোনো একটা স্ফিয়ারের, তোমার কোনো একটা স্ফিয়ারের যদি এরকম হয় যে মিউ এস এর ভ্যালুটা 2/5 এ ডিভাইডেড বাই জি কস থিটা থেকে কম, তখন এই অবজেক্টটা কিন্তু রোল করতে পারবে না।
ওকে, যাই হোক ওইটা আমাদের এখন ডিসকাস করার দরকার নেই। আমরা এখান থেকে বের করলাম যে স্ট্যাটিক ফ্রিকশনটার ভ্যালু হচ্ছে কত, 2/5 ইন্টু এম এ। আমরা এখান থেকে বের করলাম যে দ্য স্ট্যাটিক ফ্রিকশন ইজ 2/5 এম এ। এটা আমরা জানি যে এই অবজেক্টটা যদি এখানে রোল করে এই মানের স্ট্যাটিক ফ্রিকশন এখানে অবশ্যই প্রেজেন্ট আছে। এখন আমরা এবার চিন্তা করব যে এইমাত্র আমরা ওর রোটেশনাল মোশনটা নিয়ে চিন্তা করতেছিলাম, এখন আমরা ওর ট্রান্সলেশনাল মোশনটা নিয়ে চিন্তা করি। এই অবজেক্টটা এই দিকে কত ফোর্স গেইন করতেছে, মানে এমনিতে ওয়েটের জন্য mg sin থিটা, আর এই দিকে কত ফোর্স পাচ্ছে, Fk। ওকে, এখন কোনো একটা অবজেক্টের উপর যদি দুইটা প্যারালাল ফোর্স এরকম অপোজিট ডিরেকশনে কাজ করে তখন নিট ফোর্স কত, দুইটার সাবট্রাকশন। হ্যাঁ, আর আমরা এইটার রেজাল্টেন্ট হিসেবে দেখতে পাচ্ছি আমাদের এই চাকাটা বা এই স্ফিয়ারটা এইদিকে এম এ অ্যাক্সেলারেশন গেইন করতেছে। আচ্ছা, এখানে স্ট্যাটিক ফ্রিকশন হবে এটা। আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখবা যে স্ট্যাটিক ফ্রিকশনের জন্যই একটা অবজেক্ট অ্যাকচুয়ালি রোল করে করে পড়ে, কাইনেটিক ফ্রিকশনের জন্য না। কাইনেটিক ফ্রিকশন হচ্ছে চলার সময় যদি স্লো ডাউন হয় তখন। যাই হোক, সো এখানে আমরা তাহলে বলতে পারি, দেখো এই যে mg sin থিটা মাইনাস fs, mg sin থিটা মাইনাস fs, এইটার জন্য অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, ma পাচ্ছি, রাইট? অ্যান্ড fs সমান আমরা বের করে রাখছি অলরেডি 2/5 ma। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে a বের করা। সো আমরা m কেটে দিলাম, সো a ইজ ইকুয়াল টু আসবে 5/7 g sin থিটা। তুমি সাইড চেঞ্জ করে দেখো, দেখো এই রেজাল্টটাই আমরা এনার্জি কনজারভেশন দিয়ে উইদাউট এনি আইডিয়া অ্যাবাউট রোলিং বা কোনো রোলিং করতে যে অ্যাকচুয়ালি ফ্রিকশনও লাগে সেটাও আমরা জানতাম না, বাট এই সেম ভ্যালুটাই আমরা পাচ্ছি। তার মানে আমরা বুঝতেছি যে আমরা অ্যাকচুয়ালি রোলিংয়ের জন্য যে কাইনেটিক ফ্রিকশনটা কাইনেটিক এনার্জিটা দেখতেছি সেখানে অ্যাকচুয়ালি কিছু অ্যামাউন্ট অফ এনার্জি ফ্রিকশন বাবদ বা ওই ফ্রিকশনের জন্য রোটেশন বাবদ চলে যাচ্ছে। ক্লিয়ার? এখন এ সমান এই যে 5/7 জি সাইন থিটা পাইলাম। এখন এখান থেকে চাইলে আমরা আবার ভিও বের করতে পারবো একইভাবে, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax u0, সো 2ax, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2ax, আর এ হচ্ছে অ্যাকচুয়ালি 5/7 জি সাইন থিটা এক্স। সো আমরা এখান থেকে 10/7 gh পেয়ে যাচ্ছি। সো এখন রোলিং ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমরা রোলিংয়ের এইটা দেখলাম। তোমার কি এইটুক তোলা হয়েছে? সো এরপর রোলিংয়ের পর আমরা এখন আরও ইন্টারেস্টিং কিছু জিনিসে চলে যাব। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রোলিং দেখলাম, আর আমাদের আর কি বাকি, এবার আমরা দেখব সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের অ্যাপ্লিকেশনগুলো খুবই সুন্দর। আর সেন্ট্রিপিটাল ফোর্সটা অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা অনেকের কাছে একটু ঝাপসা লাগতে পারে, বাট এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা যে আসলে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য কোনো একটা অবজেক্ট রোটেট করে, এমন না যে কোনো একটা অবজেক্ট রোটেট করে দেখে সেন্ট্রিপিটাল ফোর্স প্রডিউস হয়, এরকম না। আগে সেন্ট্রিপিটাল ফোর্স আসছে, দেন সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আসছে, অ্যান্ড দেন ওই অবজেক্টটা রোটেট করতেছে। ঠিক আছে? যেমন ধরো তুমি কোনো একটা হরাইজন্টাল প্লেনে একটা অবজেক্টকে একটা স্ট্রিংয়ের সাথে কানেক্ট করে রোটেট করাচ্ছ, ঠিক আছে? সেই অবজেক্টটা কেন রোটেট করে? ধরো এই অবজেক্টটা যদি রোটেট না করতো বা এই ওয়্যারটা দিয়ে তোমার হাতের সাথে কানেক্ট করা না থাকতো, তাহলে সে তার ভেলোসিটি অলওয়েজ ট্যানজেন্টাল, সে অলওয়েজ এই ট্যানজেন্টের দিকে ছিটকে যেতে চাইতো, রাইট? ফর ইনার্শিয়া সে অ্যাকচুয়ালি ট্যানজেন্টের দিকে চলে যেত, মানে এদিকে চলে যেত। বাট
তুমি এখানে কন্টিনিউয়াসলি সেন্টারের দিকে একটা ফোর্স দিচ্ছ। তুমি যখন একটা আঙ্গুলের সাথে ধরো একটা রশি বেঁধে একটা অবজেক্টকে ঘুরাবা, দেখবা তোমার আঙ্গুলের উপর একটা টান পড়তেছে। সেই টানটা অ্যাকচুয়ালি তুমি প্রোভাইড করতেছো থ্রু দ্য ওয়্যার। সো এই ওয়্যারটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি তোমার টেনশন ফোর্স কাজ করতেছে। ওকে, একটু দাঁড়াও। সো এই ওয়্যারটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি টেনশন ফোর্স কাজ করতেছে, আর এই টেনশন ফোর্সটাই অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। ওকে, আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা শিখে আসছিলাম, AC ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ওভার আর ওমেগা স্কোয়ার আর ইন্টু ওমেগা ভি। সো সিমিলারলি সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর এম ওমেগা স্কোয়ার আর এম ভি ওমেগা। ওকে, সো সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। সো তুমি যখন একটা অবজেক্টকে, তুমি এইটা একটু মনে রাখবা যে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে জাস্ট এম ভি স্কোয়ার বাই আর, মানে তার লিনিয়ার ভেলোসিটি ডিভাইডেড স্কোয়ার ইন্টু ম্যাস ডিভাইডেড বাই রেডিয়াস। আমরা এখান থেকে তাহলে একটু এই কেসটা একটু খেয়াল করে দেখি। আমাদের একটা অবজেক্ট যখন একটা হরাইজন্টাল প্লেনে ঘুরতেছে, তখন তার জন্য সেন্ট্রিপিটাল ফোর্সের সোর্সটাকে আমাদের ওয়্যারের টেনশন, আর এই ওয়্যারের টেনশনটাই ওকে কি এম ভি স্কোয়ার বাই আর এতটুকু সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে। আর এর জন্যই আমরা এই অবজেক্টটাকে রোটেটিং অবস্থায় দেখতেছি, যেখানে এই ভি সমান তাহলে লেখা যায়, মানে আমরা এখান থেকে চাইলে ভি বের করতে পারবো। যদি বলা হয় যে আমি এতটুকু টেনশন প্রোভাইড করতে পারবো, সো এই অবজেক্টটা কত ভেলোসিটিতে রোটেট করতে পারবে। ওকে, সো টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার এটা? যদি আমরা হরাইজন্টালি একটা অবজেক্টকে রোটেট করি, বইতে এটার খুব বাজে একটা এক্সপ্লেনেশন, একটা গাঁজাখুরি এক্সপ্লেনেশন আছে। সেটা হচ্ছে যে সেন্ট্রিপিটাল ফোর্সের অপোজিট নাকি সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে কোনো একটা অবজেক্ট যত ফোর্সে রোটেট, মানে সেন্ট্রিপিটাল ফোর্স যত, ঠিক তার অপোজিট দিকে নাকি সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। তাহলে এই অবজেক্টটার উপর তো তাহলে কোনো ফোর্স নাই, তাহলে এটা রোটেট করতেছেই বা কেন? আর আরেকটা কথা হচ্ছে যে এই সেন্ট্রিফিউগাল ফোর্স নাকি নিউটনস থার্ড ল অনুযায়ী এটার সমান, অ্যান্ড দ্যাটস ওয়াই ওইটাও এম ভি স্কোয়ার বাই আর, আর ওই এম ভি স্কোয়ার বাই আর নাকি এটি দিয়ে ব্যালেন্সড হচ্ছে, এর জন্য এটা সমান। বাট এরকম কিছু না। এখানে আগে আমরা সুতাতে টেনশন ক্রিয়েট করছি, ওই সুতাটা এখানে সেন্ট্রিপিটাল, সুতার টানটা এখানে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে, আর সেইটা এই ভিকে জন্ম দিচ্ছে। বুঝতে পারছো? বইতে কিন্তু এরকম একটা বাজে এক্সপ্লেনেশন আছে, এটা ভুল। ওই এই সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে একটা ইমাজিনারি বা একটা সিউডো ফোর্স। বুঝতে পারছো? এটা হচ্ছে সিউডো ফোর্সের একটা তোমার নাম, অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো এবার আমরা ভার্টিক্যাল প্লেনে যদি একটা অবজেক্টকে রোটেট করি, সেইটার জন্য কি হবে সেটা দেখব। ভার্টিক্যাল প্লেনে রোটেশন। আচ্ছা, আজকে কি মাউস পয়েন্টারটা দেখা যাচ্ছে? ওকে, সো ভার্টিক্যাল প্লেনে আমরা একটা অবজেক্টকে যদি রোটেট করি, সে এরকম, এটা একটা সার্কুলার পাথ, এটা ভার্টিক্যাল, এটা হচ্ছে আমার সেন্টার, আর এখানে আমি একটা অবজেক্টকে রোটেট করতেছি ইউজিং এ রোপ। সো একটা অবজেক্টকে তুমি সুতা বেঁধে ধরো এভাবে ঘুরাচ্ছ উপরে নিচে। সো এখানে সুতার এই যে রোপের যে টেনশনটা, এটা এক এক পজিশনে এক এক রকম হয়। কেন? কারণ দেখো, এই অবজেক্টটাকে যদি আমি তোমার ভি ভেলোসিটিতে রোটেটিং রাখতে চাই, ভি লিনিয়ার ভেলোসিটিতে রোটেটিং রাখতে চাই, আর এই সুতাটার লেংথ যদি আর হয়, তাহলে, আর এই অবজেক্টটা যদি ম্যাস এম হয়, তাহলে আমরা বলতে পারি যে এই পজিশনে, এই পজিশনটাতে এই অবজেক্টটার উপর অ্যাকচুয়ালি দুইটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে তার নিজের ওয়েট, আর আরেকটা হচ্ছে তার উপরের দিকে টেনশন ফোর্স। ওকে, সো এই দুইটা ফোর্স মিলেই কি আমার সেন্ট্রিপিটাল ফোর্সটা ক্রিয়েট করতেছে না? এই দুইটা ফোর্স মিলে কি আমাদের এই অবজেক্টটার উপর এই দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স ক্রিয়েট করতেছে, যার জন্য এই অবজেক্টটা রোটেট করতেছে। ওকে, যার জন্য এই অবজেক্টটা সোজাসুজি না গিয়ে এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য এই দিকে একটা অ্যাক্সেলারেশন গেইন করে সে হালকা একটু ঘুরে যায়, আবার এখানে যখন আসে হালকা একটু ঘুরে যায়, এভাবে পুরোটা রোটেট করতে থাকে।
অ্যান্ড এই চেঞ্জটা খুবই ইউনিফর্ম হয় যে আমরা একদম একটা পারফেক্টলি সার্কুলার মোশন দেখি। আচ্ছা, সো এই লোয়েস্ট পজিশনে at lowest point t minus mg, this is actually creating the centripetal force which is mv square by r. সো এখানে এই পজিশনে আমার এই ওয়্যারের টেনশনটা দেখো mg প্লাস mv স্কোয়ার বাই r হচ্ছে। ওকে, ক্লিয়ার এটা? এবার আমরা হাইয়েস্ট পয়েন্টে দেখব আমাদের এই অবজেক্টটাই যদি এইখানে না থেকে উপরে থাকে, মানে ঘুরতে ঘুরতে যখন উপরের পজিশনে আসছে। এখন তুমি যদি উপরের পজিশনেও এই অবজেক্টটাকে সেম ভেলোসিটিতেই রোটেটিং রাখতে চাও, মানে তুমি চাচ্ছ যে এই অবজেক্টটার লিনিয়ার ভেলোসিটিটা যাতে অলওয়েজ ভি থাকে, সো তখন কিন্তু তোমার সুতার যে এই যে ওয়্যারের যে টেনশনটা, এটাই কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হয়, অ্যান্ড এটা অটোমেটিক্যালি হয়। মানে তুমি যখন ঘুরাইতে থাকবা, তুমি যদি সেম ভেলোসিটি মেনটেন করতে চাও, দেখবা কখনো সুতার টানটা তোমার হাতে বেশি পড়তেছে, কখনো সুতার টানটা তোমার হাতে কম পড়তেছে। সো এটা কেন? কারণ দেখো এই পজিশনে যখন থাকে তখন সুতার টানটাও নিচের দিকে, আবার ওয়েট ফোর্সটাও নিচের দিকে, রাইট? বুঝতে পারছো? এখন এই দুইটা ফোর্স, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্টে, এই দুইটা ফোর্স আমাদের নিচের দিকে কাজ করতেছে, দুইটা একই ডিরেকশনে। সো এই দুইজন মিলে এখানে অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সটার জন্ম দিচ্ছে, রাইট? mv স্কোয়ার বাই r। সো এইখানে দেখো টেনশনটা কত, mv স্কোয়ার বাই r মাইনাস mg। সো এটা একটু কমে গেছে না আগের চেয়ে? সো এর জন্যই যখন একটা অবজেক্টকে তুমি রোটেট করাবা একটা ভার্টিক্যাল প্লেনে, তখন লোয়েস্ট পয়েন্টে তোমার হাতে দেখবা অনেক জোরে টান পড়তেছে, মানে ওই অবজেক্টটা যখন নিচে নামবে তখন দেখবা তোমার হাতের উপর বেশি টান পড়তেছে বা তোমার ফিঙ্গার্সের উপর। আর যখন এটা উপরে থাকবে মনে হবে যে একটু হালকা হয়েছে, মানে একটু তোমার উপর টানটা কম পড়তেছে। বুঝতে পারছো? ওকে, সো এটাই হচ্ছে ভার্টিক্যাল প্লেনের রোটেশন। বাট পরীক্ষায় এটার কোশ্চেনটা আরও একটু ট্রিকি করে, সেটা হচ্ছে যে কোনো পজিশনের জন্য বের করতে বলে। সো আমরা এখন দেখব যে কোনো পজিশনে ওয়্যারের টেনশনটা কীভাবে বের করতে হয়। সো আমরা একটা জেনারেল ফর্মুলা বের করতে চাচ্ছি। আমরা অ্যাজিউম করলাম যে আমাদের অবজেক্টটা রাইট নাও এই পজিশনে আছে। এই পজিশনটা হচ্ছে আমাদের ঠিক ভার্টিক্যাল যে লাইনটা আছে ডাউনওয়ার্ড, এই ভার্টিক্যাল লাইনের সাথে আমাদের অবজেক্টটা এখন থিটা অ্যাঙ্গেল ফর্ম করে আছে। এই মোমেন্টে এটা থিটা অ্যাঙ্গেল ফর্ম করে আছে। সো এই দিকে ওর লিনিয়ার ভেলোসিটি ভি, এটা হচ্ছে ওর এম, এই দিকে ওর ওয়েট কাজ করতেছে, আর এই দিকে ওর রোপের টেনশনটা কাজ করতেছে। ওকে, আচ্ছা, এখন এইখানে আমরা কি এই অবজেক্টটার এই দিকে কোনো মোশন দেখতেছি? মানে এই দিকে কি এটা পড়ে যাচ্ছে বা ছিটকে চলে যাচ্ছে? না, মোশনটা কোন দিকে হচ্ছে? ট্যানজেন্টের দিকে, রাইট? যদিও খুব বেশি সময় না, একটু পরে এটা ঘুরে যাচ্ছে আসলে। সো একদম খুব টাইনি অ্যামাউন্ট অফ টাইমের জন্য যদি আমরা চিন্তা করি, এই অবজেক্টটা আসলে কি এইখানে ট্যানজেন্টের দিকে যাচ্ছে না? এই যে এই সেগমেন্টটা দেখো তো, এটা বুঝছো কিনা? মানে এই অবজেক্টটা অ্যাকচুয়ালি এই দিকে যাচ্ছে না, বাট আবার এইখানে এসে একটু ঘুরে যাচ্ছে, একটু কার্ভড হচ্ছে, দেন আবার এদিকে যাচ্ছে। অলওয়েজ কি ট্যানজেন্টের দিকে যায়। ওকে, যে কোনো একটা অবজেক্ট ট্যানজেন্টের দিকে যেতে থাকে অলওয়েজ, বাট ওইটা যায় না কারণ সেন্ট্রিপিটাল ফোর্স থাকে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই ওয়েট ফোর্সটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করি, এই ওয়েটটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতেছি, একটা হচ্ছে এই দিকে, এটা বের করতেছি জাস্ট টু ইজ দ্য রেজাল্টেন্ট। ওকে, আমরা এখান থেকে রেজাল্টেন্টটা ইজিলি বের করার জন্য এটা করতেছি। সো এখন এখানে দেখো, এইটা যদি থিটা হয় তাহলে এইটাও কত? থিটা। সো এই ফোর্সটা কত হবে? mg cos থিটা, ফোর্সটা হবে mg cos থিটা, আর এই ফোর্সটা এদিকে হবে mg sin থিটা। ওকে,
এখন এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই টি আর এই যে mg cos থিটা এই দুইটা কি তোমার এই দুইটা মিলে কি আমার সেন্ট্রিপিটাল ফোর্সটা ক্রিয়েট করতেছে না সেন্টারের দিকে? ওকে, সো টি মাইনাস mg cos থিটা ইকুয়ালস mv স্কোয়ার বাই আর, অ্যান্ড এখান থেকে আমরা তাহলে লিখতে পারি টি ইজ ইকুয়াল টু mg cos থিটা প্লাস mv স্কোয়ার বাই আর। সো এটা একটা জেনারেল ফর্মুলা যেটা দিয়ে আমরা যে কোনো মোমেন্টে কোনো একটা অবজেক্টের তোমার উপর সুতার টেনশন কত বা ওয়্যারের টেনশন কত সেটা বের করতে পারি। এখানে একদম লোয়েস্ট পয়েন্টের জন্য থিটা কত? 0। সো তখন কি হবে? টি ম্যাক্সিমাম হবে লোয়েস্ট পয়েন্টে mg প্লাস mv স্কোয়ার বাই আর অ্যাট দি লোয়েস্ট পয়েন্ট, আর হাইয়েস্ট পয়েন্টে থিটা কত বলো? 180। সো এটা কত হবে? মাইনাস mg। সো এখন ক্লিয়ার? আরেকটা জিনিস খেয়াল করো, যখন এই অবজেক্টটা টোটালি এই যে হরাইজন্টালি থাকে, সেন্টারের সাথে একই লেভেলে থাকে, তখন এটা কিন্তু mg cos 90 0 হয়ে যায়। কেন? কারণ তখন আসলেই এটা এমনিতেই বোঝা যায় যে তখন এখানে ওয়েটের কোনো ইফেক্টই থাকে না আমার রোপের টেনশনের উপর বা সেন্ট্রিপিটাল ফোর্সের উপর। কীভাবে দেখো, কারণ এখানে আমার রোপটা এদিকে ফোর্স দিচ্ছে টি, আর এটার জন্যই অ্যাকচুয়ালি mv স্কোয়ার বাই আর ক্রিয়েট হচ্ছে। বাট এই নিচের দিকে আমার যে ওয়েট, এটা কিন্তু আমার কোনো সেন্ট্রিপিটাল ফোর্সে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না, কারণ এইটার এই দিকে কম্পোনেন্ট কত? 0। এখন ক্লিয়ার? এটা বুঝতে পারছো এটা? আচ্ছা, এবার আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে রোড ব্যাংকিং। হ্যাঁ, ও আচ্ছা, দেখো এই একদম এই লেভেলে এইখানে টি হচ্ছে তোমার জাস্ট mv স্কোয়ার বাই আর। সো ভার্টিক্যাল প্লেন অ্যাকচুয়ালি তোমার সেম ভেলোসিটি মেনটেন করতে গেলে অটোমেটিক্যালি তোমার হাতের সাথে ওই রোপের টেনশনটা অ্যাডজাস্ট করতে হবে। আর এটা তুমি বাসায় কোনো একটা জিনিস ভার্টিক্যালি রোটেট করতে গেলেই দেখবা যে যখন নিচে যায় হঠাৎ করে টানটা একটু বেড়ে যায় মনে হয়, কারণ তখন তোমার ওয়েটকে ব্যালেন্স করা লাগে। বুঝতে পারছো? এইভাবে চিন্তা করতে পারো। এখন ভার্টিক্যাল প্লেনের রোটেশনের পর আমরা এখন দেখব রোড ব্যাংকিং। রোড ব্যাংকিং এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। রোড ব্যাংকিং, রোড ব্যাংকিংয়ের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা তুমি যদি রেসিং ট্র্যাকগুলো দেখে থাকো যেখানে অনেক হাই স্পিডে কার মুভ করে, রেসিং ট্র্যাক দেখে থাকো অথবা বড় হাইওয়ে দেখে থাকো, দেখবা যে যেই সব জায়গাতে টার্ন থাকে, মানে যেই সব জায়গাতে রাস্তাটা বেন্ড করা থাকে, সেই জায়গাটায় রাস্তাটা একটু উঁচা থাকে, সেই জায়গাগুলোয় রাস্তাটা একটু উঁচা থাকে এরকম। মানে এটা কীভাবে দেখাই, ধরো সেই জায়গাটায় রাস্তাটা এরকম একটু উঁচা থাকে। এই যে এরকম যেই সব জায়গায় টার্ন নিতে হয় দেখবা রাস্তাটা একটু উঁচা থাকে। এটা কেন হয়, কেন করা হয় বলতে পারো? যাতে গাড়িটা টার্ন নেওয়ার সময় ছিটকায় না যায়। ওকে, গাড়িটা যাতে টার্ন নেওয়ার সময় ছিটকায় না যায়। এখন এইটা, এই যে ইনসিডেন্টটা, এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় রোড ব্যাংকিং। মানে রোডের যে কোনো একটা সাইড একটু উঁচা করে দেওয়া হয় সো দ্যাট টার্নটা খুব ভালোভাবে নেওয়া যায়। আসলে এইখানে যেটা করা হয় যে আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো তুমি একটা সাইকেল চালাচ্ছ, এরকম। সো তুমি দেখবা সাইকেলের, তুমি যখন সাইকেল নিয়ে একটা টার্ন নিতে যাবা তুমি কিন্তু যে কোনো একদিকে একটু হেলে যাও না? যেমন বাইক রেসগুলোতে দেখবা যে কোনো একদিকে হেলে পড়ে আর আস্তে আস্তে কেউ ঘুরে যায় না? এটা কেন করে? সো সেইটারই এক্সপ্লেনেশন এখন পাবা। সো আমরা ফার্স্টে বাইকের এক্সাম্পলটা দেখব, দেন আমরা কারের এক্সাম্পলটা দেখব। সো রাস্তায় যদি একটা সাইকেল টার্ন নিতে চায়, সে অ্যাকচুয়ালি তার স্টিয়ারিং ঘুরানোর চেয়েও সবচেয়ে বড় যে কাজটা করে সেটা হচ্ছে সে যেদিকে টার্ন নিতে চায় সেদিকে একটু হেলে পড়ে। সো ধরো এটা একটা সাইকেল, সাইকেলের সামনের হুইল, ঠিক আছে,
এটা চালানো হচ্ছে। সো তুমি যদি ধরো এই দিকে টার্ন নিতে চাও, তোমার রাস্তাটা যদি এদিকে ঘোরানো থাকে, তুমি দেখবা যে এটা অ্যাকচুয়ালি তোমার বডি অটোমেটিক করে, মানে এটা তোমার কন্ট্রোলেও নাই। তুমি এটা যদি করতে চাও, টার্ন যদি নিতে চাও, অটোমেটিক্যালি সাইকেলটাকে তোমার বডি এই দিকে একটু ঘুরায় নেয়, দেখবা যে একটু বাঁকায় পড়তেছে, রাইট? এটুকু বুঝছো? সাইকেল চালানোর সময় যেদিকে টার্ন নিবে একটু ওদিকে হেলে পড়তে হয়। এখন এটা কেন হেলে পড়ে বডি, সো সেইটার এক্সপ্লেনেশনটা কি দেখো। ধরো আমি এই দিকে টার্ন নিতে চাচ্ছি, বা এটা একটা সার্কুলার রাস্তা, এখানে এটা মুছি, ধরো এটা একটা সার্কুলার রাস্তা এরকম, সো কেউ একজন এইখানে আসে, সে এইখান থেকে টার্ন নিতে চাচ্ছে। সো সে যেটা করবে, সে এই দিকে একটু হেলে পড়বে। সো এই হেলে পড়ার একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটাই আমরা অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি, যে পারফেক্টলি যদি আমি একটা টার্ন নিতে চাই তাহলে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়বো। কারণ সব রাস্তা তো আর উঁচা করা থাকে না, সো এর জন্য যেটা হয়, আমার সাইকেলটাকে নিজেই একদিকে একটু বেন্ড করে নিতে হয়, একদিকে একটু হেলে নিতে হয়। আচ্ছা, সো আমি এখানে ধরলাম যে আমরা এইখানে এই যে রেসিং ট্র্যাকটা, এই রেসিং বা এই যে রাস্তাটা, এই রাস্তাটার রেডিয়াস হচ্ছে আর, বাট আনফর্চুনেটলি এই রাস্তাটায় কোনো ব্যাংকিং করা নেই, মানে রাস্তাটা উঁচা করা নেই। সো আমরা কিভাবে টার্ন নিব, আমরা কি করছি, আমরা একটু ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল ফর্ম করছি। ওকে, আমরা ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে হেলে পড়ছি। এখন এখানে কি হয় অ্যাকচুয়ালি আমরা যখন হেলে পড়ি, দেখো। সো এটা একটা সাইকেল, আমরা ধরলাম এখানে আমরা ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়ছি। সো আমরা সাইকেলে কন্টিনিউয়াসলি প্যাডেল করতেছি, রাইট? সো প্যাডেল করতেছি যখন, তখন চাকাটা ঘুরতেছে, অ্যান্ড এই চাকাটা কি আমার গ্রাউন্ডের উপর একটা ফোর্স দিচ্ছে, গ্রাউন্ডের উপর একটা ফোর্স দিচ্ছে, অ্যান্ড গ্রাউন্ডও আমাকে সিমিলারলি একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। ওকে, আমার সাইকেলটা সামনেও আগাচ্ছে অ্যান্ড গ্রাউন্ডের উপর একটা ফোর্স দিয়ে দিয়ে আগাচ্ছে, রাইট? আদারওয়াইজ তো আমি সামনে আগাতাম না। আর গ্রাউন্ড আমাকে কি করতেছে, উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। আমি গ্রাউন্ডের দিকে এই দিকে ফোর্স দিচ্ছি, যেহেতু একটু হেলে পড়ছি, গ্রাউন্ডের দিকে এভাবে ফোর্স দিচ্ছি। সো গ্রাউন্ডটাও আমাকে ঠিক এই ডিরেকশনে একই অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছে, রিয়াকশন ফোর্স। আচ্ছা, এখন এই রিয়াকশন ফোর্সটা কি আমার, মানে আমি গ্রাউন্ডের উপর যেটা ফোর্স দিচ্ছি সেটা তো গ্রাউন্ডের উপর, আর রিয়াকশন ফোর্স যেটা গ্রাউন্ড দিচ্ছে সেটা তো আমার উপর, মানে আমার সাইকেলের উপর। সো এই রিয়াকশন ফোর্সটাকে দেখো আমরা অ্যাকচুয়ালি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে এই ডিরেকশনে আর কস থিটা, আর আরেকটা হচ্ছে এই ডিরেকশনে আর সাইন থিটা। ওকে, সো আমরা এখানে এই রিয়াকশন ফোর্সটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলছি। ক্লিয়ার? সো আমরা এই ফিগারটা এখান থেকে মুছে এইখানে লিখি যে তাহলে এই ডিরেকশনে আর কস থিটা কাজ করতেছে, মানে ঠিক সোজাসুজি উপরের দিকে, আর এই ডিরেকশনে কত কাজ করতেছে, আর সাইন থিটা। আচ্ছা, এখন একটু চিন্তা করো, আমাদের এই সাইকেলটা গ্রাউন্ডের ভিতরে ঢুকে যাচ্ছে না কেন? কারণ এই আর কস থিটা যে টার্মটা আছে, আমাদের এই যে আর কস থিটা যে টার্মটা আছে, এই আর কস থিটা অ্যাকচুয়ালি কার সাথে নিউট্রালাইজ হচ্ছে, এমজি। আর এইখানে এই যে আর সাইন থিটাটা আছে, এই আর সাইন থিটাটা অ্যাকচুয়ালি আমার সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। সো এখানে আমরা অ্যাকচুয়ালি একটা ফায়দা নিচ্ছি, যে আমরা গ্রাউন্ডের উপর যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছি, সরি যে ফোর্সটা দিচ্ছি সেইটার রিয়াকশনকেই, মানে আমরা একটু বেন্ড হয়ে সেই রিয়াকশন ফোর্সটার একটা কম্পোনেন্টকে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজে লাগাচ্ছি, আর এর জন্যই আমার সাইকেলটা কি এদিকে ঘুরে যায়। সো এই আর সাইন থিটা সমান তাহলে কত লেখা যায়, আমার ভেলোসিটি যদি ভি হয় আর সাইকেল সহ আমার ম্যাস যদি এম হয়, তাহলে এম ভি স্কোয়ার বাই আর। এখানে আর হচ্ছে এই যে সার্কুলার ট্র্যাকটার রেডিয়াস। ক্লিয়ার? এখন আমরা এখানে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, আমরা যদি 2কে 1 দিয়ে ডিভাইড করি, 2কে 1 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাবো tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি।
tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। সো এখান থেকে ভি সমান কত পাবো, রুট ওভার আর জি tan থিটা। সো এই ভিটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে এরকম কার্ভেচারের একটা রাস্তায় তুমি যদি টার্ন নিতে চাও তখন তোমার ম্যাক্সিমাম সেফেস্ট ভেলোসিটি হচ্ছে এইটা। তুমি যদি এর চেয়ে বেশি ভেলোসিটিতে ঘুরতে চাও বা অ্যাটেম্পটও নাও, তুমি অ্যাকচুয়ালি রাস্তা থেকে ছিটকায় পড়ে যাবে। বুঝতে পারছো? কারণ ভেলোসিটি যদি এর চেয়ে বেশি হয় সেন্ট্রিপিটাল ফোর্স আরও বেশি লাগবে, বাট তোমার কাছে তো সেটা নাই। সো তুমি কি হবে, ওইটা তুমি ছিটকায় পড়ে যাবে। বুঝতে পারছো? সো রোড ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা এই যে এইভাবে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এইটা ম্যাথ করতে গেলে লাগবে। হ্যাঁ, ওই সময় তোমার থিটাটাও মেনটেন করতে হবে ওইভাবে। মানে এই থিটাটা তো ফিক্সড না, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে এরকম, ধরো তুমি অনেক কষ্ট করে তুমি একদম জিদ ধরছো না আমি অ্যাঙ্গেলের চেয়ে বেশি বাঁকাবো না, বাট তুমি কি করলা, ভেলোসিটি অনেক বাড়ানোর চেষ্টা করলো, তুমি তখন ঘুরতে পারবা না, তুমি ছিটকায় চলে যাবে। বুঝতে পারছো? সো তোমার যদি পারফেক্টলি ঘুরতে হয় হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেলও বাড়তে হবে। এর জন্য দেখবা যে অনেক স্পিডি মোটর বাইকগুলো যখন টার্ন নেয় একদম মাটির সাথে হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স গেইন করার জন্য করে। আচ্ছা, এবার এখন এটা দেখলাম মোটর বাইক বা সাইকেলের জন্য, বাট গাড়ির জন্য অ্যাকচুয়ালি কি হয়, গাড়ি তো আর কোনো দিকে বাঁকতে পারবে না। সো গাড়ি যেহেতু বাঁকতে পারে না, এর জন্য রাস্তাটাকেই উঁচা করে দেয়। মানে যারা এই রোড কনস্ট্রাকশনের কাজ করে ইঞ্জিনিয়ার, তারা এই রাস্তাটাকে একটু এরকম উঁচা করে দেয়। আমরা অ্যাকচুয়ালি একটা রাস্তা দেখতেছি, মানে একটা রাস্তার ক্রস সেকশন দেখতেছি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের সেই রাস্তাটা, এটার উপর দিয়ে বিভিন্ন গাড়ি এভাবে চলাচল করতেছে। বুঝতে পারছো? মানে এটা একটা সার্কুলার ট্র্যাক, তার একটা পিকচার, এরকম একটা সার্কুলার ট্র্যাকের পিকচার, যেখানে এই যে এই সাইড এটা একটু উঁচা। ওকে, এখন এইখানে যেটা করা হয়, যেহেতু একটা গাড়ি নিজে থেকে বাঁকতে পারে না, তাই রাস্তাটাকেই থিটা অ্যাঙ্গেলে তোমার হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে বাঁকাই দিতে হয়। আরেকটা ব্যাপার খেয়াল রাখবা, সাইকেলের জন্য যখন আমরা করছিলাম সেই অ্যাঙ্গেলটা কিন্তু ভার্টিক্যালের সাথে ছিল। তোমাকে যদি কেউ হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল জিজ্ঞেস করে 90 থেকে ওই অ্যাঙ্গেলটা মাইনাস করে বলবা। বাট এখানে আমরা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল নেই, কারণ কি জানো? কারণ রাস্তাটাকে তুমি যদি হরাইজন্টালে অতটুক বাঁকাও, এই গাড়িটা আসলে ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলেই ফর্ম করে। কেন? কারণ এই যে এইটা তোমার আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা কত, 90 মাইনাস থিটা, আর এটা কত, তাহলে আবার থিটা, তাই এটাও কি থিটা। ওকে, আমরা তো এগুলো দেখে আসছি ইনক্লাইন প্লেনে। বুঝতে পারছো? তুমি জাস্ট চিন্তা করো যে একটা রাস্তাকে উঁচা করতেছো, এইটা যত বাড়বে এটাও কিন্তু ততই বাড়তেছে, রাইট? সো এইখানে অ্যাকচুয়ালি রাস্তাটাকে হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমরা যখন উঠাচ্ছি, তখন অটোমেটিক্যালি গাড়িটা ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে। আর এখানে বাকি সব একই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি ট্যান থিটা। আর বেস্ট হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ট্যান থিটার ফর্মুলাটা মনে রাখবা, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। সো এখানে এরকম করা হয় যে কোনো একটা জায়গায় দেখবা যে হাইওয়েতে গাড়ির যেসব জায়গায় টার্ন থাকে ওইখানে লেখা থাকে যে হাইয়েস্ট স্পিড লিমিট হচ্ছে এত, ওইটা এই ক্যালকুলেশনটা করে লেখা হয় যে ওইখানে ওই রাস্তাটা কতটুক ইঞ্জিনিয়াররা আগে থেকে উঁচা করে রাখছে, সেই অ্যাঙ্গেলটা কত, আর ওই রাস্তাটার কার্ভেচার কত। আচ্ছা, তুমি ভাবতে পারো যে সব রাস্তা তো আর একদম সার্কুলার হয় না, কিছু তো আছে যে জাস্ট একটা টার্ন, বাট ফুল সার্কেল না। আসলে ফুল সার্কেল না হলেও ধরে জাস্ট একটা রাস্তা এরকম, দেন আবার সোজা, ঠিক আছে, এরকম ফুল সার্কেল না হলেও এটা যদি একটা সার্কেলের অংশ হতো তখন তার সেন্টারটা এখানে থাকতো না। সো তখন আমরা এই রেডিয়াসটা নিতাম, বুঝছো? সো এটা নট নেসেসারিলি যে সার্কুলার রোড, এটা হচ্ছে আমার ওই জায়গাটার কার্ভেচার কত, মানে এটা কত রেডিয়াস বিশিষ্ট একটা সার্কেলের আর্ক হিসেবে চিন্তা করা যাচ্ছে, সেটাই হচ্ছে আমার আর। বুঝতে পারছো? ওকে,
সো আমরা এখান থেকে দেখলাম যে রোড ব্যাংকিং এর ফর্মুলা হচ্ছে tan থিটা ডিভাইডেড বাই ভি স্কোয়ার বাই আর জি, যেখানে থিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রোডের জন্য হরাইজন্টাল আর সাইকেলের জন্য ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল। আর এখান থেকে আরেকটা খুব ইন্টারেস্টিং ম্যাথ দেয়, যে তোমাকে বললো যে তুমি কোনো একটা গাড়িতে রাস্তায় একটা গাড়িকে হাইয়েস্ট 50 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে তোমার রোটেট করার বা রান করার অ্যাবিলিটি দিতে চাচ্ছ, মানে 50 কিলোমিটার পার আওয়ার যাতে তোমার হাইয়েস্ট সেফ লিমিট হয়। সো তখন তোমাকে জিজ্ঞেস করলো, এটা বইয়ের এরকম অঙ্ক আছে যে রাস্তার এই সাইডের সাথে এই সাইড কতটুক উপরে তুলতে হবে, এটা বের করো। সো আমরা এটা কিভাবে বের করতে পারি, দেখো আমরা যদি ধরো এই রাস্তাটার কার্ভেচার বলে দিছে, যে রাস্তাটার কার্ভেচার হচ্ছে 10 মিটার। আবার এটা একটা রেল লাইনও হতে পারে, যে এটা হচ্ছে ধরো একটা রেল লাইনের যে দুইটা থাকে, পাথ থাকে বা দুইটা লাইন থাকে, সেই দুইটা লাইনের মধ্যে এটা হচ্ছে সেই ডিস্টেন্সটা। রেল লাইনের ক্ষেত্রেও কিন্তু সেম, মানে ট্রেন কিন্তু এভাবেই ঘুরানো হয়, ট্রেনের তো কোনো স্টিয়ারিং নেই, সো ঘুরে কিভাবে, ও হচ্ছে ওই যেখানে টার্ন থাকে ওই জায়গাটা স্লাইটলি একটু উঁচা করা থাকে, ও একটু হেলে পড়ে, দ্যাটস ওয়াই এই সেন্ট্রিপিটাল ফোর্সটা ক্রিয়েট হয়। বুঝতে পারছো? সো এইখানে আমাকে বললো যে আমাদের রোডের লেন্থ হচ্ছে এস, আর এই যে কার্ভেচার, সেই কার্ভেচারের রেডিয়াস হচ্ছে 10। আমাকে বললো এই রোডের এই নিচু সাইডটার সাথে উঁচা সাইড, এটার হাইটের ডিফারেন্স কত, মানে এটা কত উপরে উঠাতে হবে। সো আমরা এখানে ভি দেওয়া আছে, ভি হচ্ছে 50 কিলোমিটার্স পার আওয়ার, দ্যাট ইজ 500/36 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে আমরা tan থিটা বের করতে পারবো, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তুমি এখানে ভ্যালু বসাও, 500/36 হোল স্কোয়ার বাই আর হচ্ছে 10, জি হচ্ছে 9.8। আর এই থিটাটা যদি বের করো তাহলে এইচ বের করা যাবে। দেখো এইচ সমান এস সাইন থিটা লেখা যায়। সো এস সাইন ট্যান ইনভার্স, ক্যালকুলেটরে দিবা চলে আসবে, ট্যান ইনভার্স 500/36 হোল স্কোয়ার বাই 10 ইন্টু 9.8। সো এটা বের করলে তোমার রাস্তাটাকে কতটুকু উঁচা করলে এই ভেলোসিটিটা সেফ হবে সেটা তুমি বের করতে পারবে। ওকে, সো এই ছিল আমাদের এই চ্যাপ্টার থিওরি। আমরা এই চ্যাপ্টারের সব টাইপের থিওরি কভার করছি। আমরা এখন কিছু মিসেলেনিয়াস জিনিস দেখব, পুরো ইজি। দেখো এটা তোলা হয়েছে। সো আমরা এই টাইপের ম্যাথ আসলে যাতে এখন থেকে পারি। এখন আফটার রোড ব্যাংকিং আর একটা ব্যাপার আমরা একটু দেখব, যে কোনো একটা অবজেক্টের উপর, ধরো একটা স্টিক, আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কাপল। যদিও এগুলো নিউটনিয়ান মেকানিক্সের টপিক বলা যায়, বাট এটা আমাদের সিলেবাসে ফিজিক্সে অ্যাকচুয়ালি ডিসকাস করে না, কারণ অ্যাকচুয়ালি একদম কলেজ লাইফের ফার্স্টেই এত কিছু দিলে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি একটু হয়ে যায়, মানে বুঝতে পারে না, যে কনফিউজড হয়ে যায়। সো এই জিনিসগুলো, এই যে আমরা এই নিউটনিয়ান মেকানিক্সে যা পড়ছি, এই সব কিছুই তুমি আবার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8-এ পাবা। স্ট্যাটিক্সের একটা চ্যাপ্টার আছে, স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স, ওইখানে এগুলো আবার পাবা। সো এই ম্যাথ সেকেন্ড পেপার স্ট্যাটিক্স এগুলো দেখবা, যদিও এখন সিলেবাসে এই কাপল, তারপর মোমেন্ট এগুলো নাই। আমরা এখন কয়েকটা নতুন জিনিস শিখব। ধরো কোনো একটা অবজেক্টের উপর এই দিকে তুমি ফোর্স দিচ্ছ এফ, আর এই দিকে ফোর্স দিচ্ছ এফ, একই ফোর্স দিচ্ছ। তাহলে তুমি চিন্তা করো যে একটা কলমের দুই পাশে তুমি আঙ্গুল দিয়ে একই অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছ, এই কলমটা কি সোজাসুজি যাবে না? সো ওর উপর নিট ফোর্স কত? 2F। মানে একটা অবজেক্টের উপর যদি দুইটা ফোর্স প্যারালাল ভাবে দেওয়া হয়, তখন তার উপর নিট ফোর্স হয় 2F। বাট আলাদা আলাদা ভ্যালুর ফোর্স দিলে জাস্ট দুইটা যোগ করতাম, এগুলো তুমি ম্যাথে গিয়ে শিখবা। বাট আমরা যদি ফোর্সটাকে অপোজিট ডিরেকশনে দিতাম, তখন আমার এটার উপর নিট ফোর্সটা কত হতো? 0, রাইট? এখন তুমি একটু ট্রাই করো যে একটা কলমের উপর তুমি বোথ সাইড থেকে একই ফোর্স দিচ্ছ, দেখো তো কি হয়, ঘুরে যায়। দ্যাট মিনস এখানে যদিও নিট ফোর্স নাই,
এই নিট ফোর্সের জন্য ওর যেটা হচ্ছে না সেটা হচ্ছে ওর কোনো ধরনের লিনিয়ার মোশন হচ্ছে না, বাট এই অবজেক্টটা রোটেট করতেছে। ওয়াই? এখানে তো ফোর্স জিরো হয়ে গেল। এখানে ফোর্স জিরো হলেও যে জিনিসটা জিরো হচ্ছে না সেটা হচ্ছে টর্ক। আর এই টাইপের যখন একটা অবজেক্টকে আমরা সেম ভ্যালুর দুইটা ফোর্সকে সেম ভ্যালুর দুইটা ইকুয়াল ফোর্সকে অপোজিট ডিরেকশনে অ্যাপ্লাই করি, তখন এই যে কম্বিনেশনটা, এই পুরো ব্যাপারটাকেই বলা হয় কাপল। বাংলায় এটাকে বলা হয় দ্বন্দ্ব। ঠিক আছে? তুমি যদি গাণিতিক পদার্থবিজ্ঞান করো দেখবো এখানে লেখা দ্বন্দ্ব, যদিও এটা অনেক বইতে নাই। সো এই প্রত্যেকটা কাপলের একটা মোমেন্ট থাকে। এই মোমেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি টর্ক। মানে আমরা বলছিলাম যে টর্ককে অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ফোর্স বলা যায়, রাইট? আমি এটা বলছিলাম যে টর্ক আর মোমেন্ট অফ ফোর্স অ্যাকচুয়ালি একই। আচ্ছা, সো এখানে টর্কটা কেন জিরো না আমরা একটু চিন্তা করি। তোমার কলমটা কি তার সেন্টারের রেসপেক্টে ঘুরে যাচ্ছে না? এই যে সেন্টার পয়েন্ট, তুমি ধরলা তোমার কলমটার লেংথ হচ্ছে ডি, মানে এই দুইটা এই যে একটা কাপলের মধ্যে, একটা কাপল মানে হচ্ছে দুইটা প্যারালাল ফোর্স বাট অপোজিট অ্যান্ড ইকুয়াল, অ্যান্ড সেই দুইটা ফোর্সের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। ওকে, সো এখন এখানে টোটাল টর্ক কত তুমি এটা বের করতে চাও। সো তোমার কলমটা আমি বুঝতে পারতেছি যে এই কলমটা সেন্টারের রেসপেক্টে ঘুরে যাচ্ছে। সো রোটেশনাল অ্যাক্সিস হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। সো এখন এইখানে দেখো রোটেশনাল অ্যাক্সিস থেকে এই ফোর্সটা কতটুক ডিস্টেন্সে আছে? d/2। ওকে, আর এখানে ফোর্সটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, মানে নিচের দিকে তো না অ্যাকচুয়ালি এই প্লেনের উপর। ওকে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সো টর্কটা কত হবে? এটাকে আমরা টাউ 1 বললাম। টর্ক হবে কত? জাস্ট এফ d/2। ক্লিয়ার? আচ্ছা, টর্কটার ডিরেকশন কোন দিকে হবে? দেখো আমরা এদিকে এফ দিচ্ছি, আর এটা হচ্ছে আর, আর ক্রস এফ মানে খাতার দিকে ভিতরের দিকে, রাইট? ওকে, সো এইটা আমরা একটু এই যে ক্রস সাইন দিয়ে লিখলাম। ক্রস মানে হচ্ছে খাতার ভিতরের দিকে ঢুকতেছে। তুমি খাতার উপরে কলমটা রাখো, দেন রোটেট করো, তুমি বুঝতেছো যে এই টর্কটা অ্যাকচুয়ালি প্লেন দিয়ে ভিতরের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার একটু আমরা টর্ক টুতে আসি, এই পাশেরটা। এইখানে দেখো তো তোমার সেন্ট্রাল অ্যাক্সিস থেকে এই ফোর্সটা কোন দিকে? লেফট সাইডে না? হ্যাঁ, তাও ইকুয়ালস হচ্ছে কি আর ক্রস এফ, রাইট? আর তো এদিকে, এই যে d/2 এটাই আর। সো আর ক্রস এফ এদিকে, এই যে তোমার রাইট হ্যান্ডের চারটা আঙ্গুলকে এইখান থেকে এদিকে ঘুরাও, দেখো কোন দিকে যায়? খাতার ভিতরের দিকে যাচ্ছে না? আচ্ছা, সো আমরা এর জন্য এই ডিরেকশনটাকে ক্রস দিয়ে লিখি। ক্রস মানে হচ্ছে যদি প্লেনের ভিতরের দিকে ঢুকে। বুঝতে পারছো? আচ্ছা, অ্যান্ড আমরা টর্ক 2 বের করবো এবার। আমরা দেখি টর্ক 2টা কেমন। টর্ক 2 এটাও অ্যাকচুয়ালি d/2 ডিস্টেন্সে। সো এখানেও টর্কের ভ্যালুটা কত? এফ d/2। এইটার ডিরেকশনটা দেখো তো কোন দিকে? আর হচ্ছে এদিকে, এফ হচ্ছে এদিকে। আর ক্রস এফ, তোমার হাতের চারটা আঙ্গুল এই এদিক থেকে এদিকে ঘুরাও, এই যে এদিক থেকে এদিকে ঘুরাও। আবারও ওই খাতার ভিতরের দিকে ঢুকতেছে না? সো এটাও কি ক্রস? সো দুইটা ভেক্টর কোয়ান্টিটি যদি একই ডিরেকশনে কাজ করে তাহলে তাদের নিটটা কি হয় বা রেজাল্টেন্টটা কি হয়? দুইটা জাস্ট সামেশন। সো এফ d/2 প্লাস এফ d/2 টোটাল কত? এফ ডি। সো কোনো একটা জায়গায় যদি একটা কাপল কাজ করে, মানে দুইটা ফোর্স প্যারালালভাবে কাজ করে বাট অপোজিট, তখন তাদের রোটেশনাল টেন্ডেন্সিটা হচ্ছে বা টর্কটা হচ্ছে কত বা মোমেন্ট কত ওই কাপলের? এফ ডি, মানে যে কোনো একটা ফোর্স ইনটু তাদের মধ্যে ডিস্টেন্স। ক্লিয়ার? আমরা এখন দেখব যে যদি এই ফোর্স দুটো প্যারালাল না হয় তখন কি হবে, সেটাও আমরা একটু ট্রাই করে দেখব। ধরো তুমি তোমার দুইটা এই কলমের উপর ফোর্সটা একটু বাঁকা করে দিবা। এখন এইটুক তুলছো এফ ডি,
আচ্ছা, আমরা কিন্তু এই টর্ক থেকে চাইলে ওর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইটসেট্রা বের করতে পারবো, ঠিক আছে? কারণ আমরা জানি যে আই সমান হচ্ছে ml²/12, এরকম একটা কলমের জন্য এখান থেকে আলফা বের করা যাবে, ওকে, যে ওর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা কত। এবার আমরা এইটাকে একটু চেঞ্জ করব। এফ মাল্টিপ্লাই ডি লিখছি, বাট আমরা ওই ক্রস করেও এটা লিখবো, যেহেতু এখানে ভেক্টর সাইন দেই নেই, এটা জাস্ট এফ ডি, বাট এটা অ্যাকচুয়ালি ক্রস করে লেখা যায়, ওইটাই আমরা এখন দেখব। মানে এর জন্যই আমরা এখন এই ফোর্সগুলোকে আর পারপেন্ডিকুলার নিব না, অন্য ডিরেকশনে দিয়ে দেখবো যে তখন কি হয়। সো ধরো তুমি তোমার কলমটাকে এবার এইভাবে ফোর্স দিচ্ছ, একটা ফোর্স দিচ্ছ এইদিকে, আর একটা ফোর্স দিচ্ছ এইদিকে, ওকে। সো যেহেতু দুইটা প্যারালাল ফোর্স, অবভিয়াসলি তারা কি কাপল। আমরা এখানে বললাম এটা থিটা অ্যাঙ্গেল ফর্ম করে, আবার এটা থিটা অ্যাঙ্গেল ফর্ম করে। হ্যাঁ, আচ্ছা না, এভাবে না, আমি আর একটু ইজি করে লিখি ব্যাপারটা। একটা ফোর্স ধরো এদিকে, যেটা হরাইজন্টালের সাথে থিটা ডিগ্রি ফর্ম করে, আর একটা ফোর্স ঠিক প্যারালাল বাট অপোজিট। এই জিনিসগুলো নিয়ে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে ওনাদের অনেক পড়াশোনা করতে হয়, কারণ অ্যাকচুয়ালি একটা মেশিন বিল্ড আপ করার সময় বা একটা স্ট্রাকচার দাঁড়া করানোর সময় এগুলো মাথায় রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা, সো আর এগুলো অনেক অ্যাডভান্সড লেভেলের আছে, মানে শুধু মেকানিক্সের উপরেই আমাদের আমি আমি যখন ফার্স্ট টার্ম পড়তেছিলাম সিএসসিতে, আমাদের শুধু মেকানিক্সের উপরেই প্রায় 1500 পেজের একটা বই পড়া লাগছে, মানে জাস্ট 6 মান্থসে। সো তুমি বুঝতেই পারছো এগুলো অ্যাকচুয়ালি অনেক ডিটেলসে পড়ার জিনিস আছে, আর আমরা তো অ্যাকচুয়ালি সব কিছু জাস্ট খুব স্মল এক্সাম্পল দেখতেছি। বাট ধরো একটা বড় চেয়ার, হ্যাঁ, এই চেয়ারটার তুমি কোনো এক সাইডে একটা ধাক্কা দিলা, চেয়ারটা উল্টায় পড়ে গেল, কেন পড়লো, বা ওইখানে অ্যাকচুয়ালি কত টর্ক কাজ করছে, কি কি হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি অনেক কমপ্লেক্স বিষয়, ওকে। সো এটা তুমি যদি পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পড়ো আর তখন যদি তোমার মেকানিক্সের কোর্স থাকে তখন তুমি দেখতে পারবে, ঠিক আছে? বেসিক্যালি সিএসসি নিয়ে যারা পড়ে, সিএসসি, তারপর মেকানিক্যাল, তারপর সিভিল, আর হচ্ছে আরও কিছু ডিপার্টমেন্ট আছে যেমন তোমার মেরিন ইঞ্জিনিয়ারিং, এইসব সাবজেক্টে অ্যাকচুয়ালি এই মেকানিক্সটা অনেক জোর দিয়ে পড়ায়, বুঝতে পারছো? আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখব যে এই যে দুইটা ফোর্স এভাবে কাজ করতেছে, তো এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুইটা ফোর্সকে আমরা কিন্তু চাইলে, আচ্ছা তোমার কি জুমে কোনো কার্ড কেনা আছে, মানে ক্লাস সেশনের, মানে তোমার কি জুমের অ্যাকাউন্টটা প্রিমিয়াম অ্যাকাউন্ট নাকি নর্মাল? কারণ আমি খেয়াল করছি, মানে যখনই ধরো জুমে তোমার সাথে ক্লাস অ্যারেঞ্জ করি, ক্লাসটা 40 মিনিট পর শেষ হয় না, বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে দেখো আমরা দুইটা ফোর্সকে এভাবে অ্যাপ্লাই করতেছি, তুমি একটু তোমার কলমটাকে এভাবে ফোর্স দিয়ে দেখো যে কি হয়, দেখো তো কি হয় এভাবে ফোর্স দিলে। এটা কি স্টিল রোটেট করতেছে না? ওকে, সো এখান থেকে আমরা বুঝতেছি যে স্টিল এখানে একটা টর্ক কাজ করতেছে। সো আসলে এখানে কি হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল নিট ফোর্স কত একটু চিন্তা করি। একটা অবজেক্টের উপর দুইটা প্যারালাল ফোর্স, সো মানে এটা যদিও একটা লম্বা অবজেক্ট, তুমি যখন ম্যাথে পড়বা দেখবা যে দুইটা প্যারালাল ফোর্সকে অ্যাডিশন বা সাবট্রাকশন করা যায় খুব ইজিলি, কারণ তারা একই লাইনে থাকে। সো এটা আর এটা যেহেতু ইকুয়াল অ্যান্ড অপোজিট, এখানে নিট ফোর্স কত হয়ে যায়, 0। দ্যাটস ওয়াই তোমার কলমটা কিন্তু সামনে আগায় না বা পিছিয়ে যায় না, বাট এটা রোটেট করে কেন? আসলে এখানে যেটা হয়, এই যে এটাকে আমরা চাইলে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে নিতে পারি, এটাকে এই যে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে নিই। সো এই কম্পোনেন্টটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে এফ সাইন থিটা, এই কম্পোনেন্টটা হচ্ছে এফ সাইন থিটা, এটা হচ্ছে কি এফ কস থিটা। এফ কস থিটা আর এফ কস থিটা দুইটাই কি ইকুয়াল অ্যান্ড অপোজিট, এই দুইটা কি কেটে
মানে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এই দুইটা আমাদের অ্যাকচুয়ালি কোনো টর্ক প্রডিউস করতে পারে না। তুমি কি এটা বুঝো কেন? কারণ এইখানে রেডিয়াস ভেক্টর এদিকে আর ফোর্সটাও এদিকে, দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। এখানেও 0, মানে রেডিয়াস ভেক্টর যেদিকে ফোর্সটাও একই দিকে, সো এখানে টর্কটা কত হয়? 0। তুমি জাস্ট চিন্তা করো, একটা কলমকে তুমি যদি ডান দিকে টান দাও, এটা কি ওর কোনো রোটেশন ঘটায়? না, কারণ এখানে টর্কটা 0 হয়। সো আমরা এই দুইটা ফোর্সকে একদম বাদ দিয়ে লিখতে পারি, কারণ এগুলোর জন্য কোনো ধরনের রোটেশনও নাই। সো রোটেশনটা হচ্ছে কার জন্য? এই যে সাইন থিটা যারা, তাদের জন্য। এই যে এটা d/2, সো আবার এইটাও d/2, সেখানে টোটাল টর্ক কত হবে? টোটাল টর্ক হবে, মানে এখন মানে ব্যাপারটা এরকম যে জাস্ট নর্মালি দুইটা ফোর্স আর তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে d, সো সেটা আমরা একটু আগেই পড়ে আসছি যে এরকম হয়, রাইট? আর তুমি ভেঙেও করতে পারো যে f sin theta into d/2 প্লাস f sin theta into d/2 which is f sin theta into d। ক্লিয়ার এটা? এখানে টর্কটা কোন দিকে বলো তো? এই যে আর হচ্ছে এদিকে, সো আর ক্রস এফ যদি করো উপরের দিকে, মানে তোমার দিকে থাম্ব পয়েন্ট করতেছে। আবার এখানেও আর ক্রস এফ, চারটা আঙ্গুলের দিকে নাও, দেখো থাম্বটা তোমার দিকে আসতেছে। সো এই টর্কটা অ্যাকচুয়ালি ডট, একটা ডট টর্ক এরকম। ওকে, আচ্ছা এখন আমরা ট্রাই করব যে এটাকে সামহাউ আমরা ক্রস প্রোডাক্ট দিয়ে লিখতে পারি কিনা। সো এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। আমরা এখানে দেখো এটাকে ক্রস প্রোডাক্ট দিয়ে যদি লিখি, এটা এফ ক্রস ডি হবে অথবা ডি ক্রস এফ হবে, রাইট? এখানে আমরা থিটাটা এর জন্য হরাইজন্টালের সাথে নিয়েছিলাম, কারণ এই অরিজিনাল যে ফোর্স সেটার রেডিয়াস ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করে সেইটা আমাদের জানতে হয়। এটা হচ্ছে আমাদের সেই d/2, এই হচ্ছে থিটা, এই হচ্ছে এফ। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করো, আমরা যদি এখানে ডি ক্রস এফ করি, এখন ডি কোন দিকে? ধরো আমরা এই লেফট সাইডের পয়েন্টটাকে রেফারেন্স হিসেবে ধরলাম, এটা। সো ডি এইখান থেকে চিন্তা করলে ডি হচ্ছে এদিকে, মানে যে কোনো একটা ফোর্স তার যে ইনিশিয়াল পয়েন্টটা আমরা সেটাকে অরিজিন হিসেবে ধরলাম, আর সেকেন্ড ফোর্সটার দিকে আমরা একটা ভেক্টর নিলাম, সেটাই হচ্ছে কি আমার ডি ভেক্টর। সো এখন এটাকে আমরা ডি ভেক্টর লিখতে পারি। এখন একটু চিন্তা করো যে ডি ক্রস এফ করলে কি তোমার ডিরেকশনটা সেম থাকে নাকি এফ ক্রস ডি করলে? আমরা ডি ক্রস এফ করলে, গুড। সো আমাদের এফ ক্রস ডি কিন্তু ভ্যালিড না। সো ডি ক্রস এফ এটাই হচ্ছে, মানে এখানে ব্যাপারটা এরকম যে পজিশন ভেক্টর অফ দি ইনিশিয়াল পয়েন্ট অর অফ দি অ্যাক্টিং পয়েন্ট, position vector of the acting point of the second force, position vector of the acting point of the second force এটা হচ্ছে, এটা ক্রস position vector of the acting point of the second force cross the second force, এটাই কিন্তু আমার কাপল টর্ক বা কাপল মোমেন্টের ডেফিনিশন। আমরা চাইলে এইটাকেও ডি ধরতে পারতাম, মানে আমরা চাইলে এইটাকে ফার্স্ট ফোর্স আর ওইটাকে সেকেন্ড ফোর্স ধরতে পারতাম। তখন এটা হচ্ছে আমার অরিজিন, এইখান থেকে আমার সেকেন্ড ফোর্সের অ্যাক্টিং পয়েন্ট এদিকে, সেটা হচ্ছে ডি। অ্যান্ড দেখো ডি ক্রস এফ করলে সেম ডিরেকশনটাই মেনটেন হচ্ছে কিনা। সো যে কোনো একটা ফোর্সকে ফার্স্ট ফোর্স ধরো, সেইটার রেসপেক্টে, সেইটার অ্যাক্টিং পয়েন্টের রেসপেক্টে পজিশন ভেক্টর বের করো সেকেন্ড ফোর্সটার অ্যাক্টিং পয়েন্টের, আর সেটার সাথে ওই সেকেন্ড ফোর্সটাকে ক্রস প্রোডাক্ট করে দাও। ক্লিয়ার? ওকে, সো এটাই হচ্ছে আমাদের কাপল মোমেন্টের আইডিয়া।
আর এখানে তুমি যখন ম্যাথ পড়বা, ম্যাথস্ট্যাটিক্স, তখন আরও কিছু আইডিয়া পাবা এখান থেকে। এটা মুছে দিচ্ছি। আমরা কি কি শিখলাম? আমরা দেখলাম যে কিভাবে কাপল মোমেন্ট বের করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, ধরো এটা একটা সিস। সো সিসতে দেখছো যে এই পাশে একজন বসে আর এই পাশে একজন বসে, রাইট? সো এখন এই সিসটা কখন ব্যালেন্সড থাকবে? আমরা জানি যে দুই সাইডে সেম ম্যাচ দিলে এটা ব্যালেন্স থাকে, বাট যদি এটা যে কোনো এক সাইডে থাকে, এটা গ্রাউন্ডে একটা সিস, সেটার নিচে যে সাপোর্টটা সেটা যে কোনো এক সাইডে একটু কম আর এক সাইডে একটু ডিস্টেন্সটা বেশি। সো এইখানে ধরো আমরা 5 কেজির একটা ম্যাচ রাখলাম। সো এইখানে কত ম্যাচ রাখলে এই সিসটা ব্যালেন্স থাকবে? সিস তো বুঝছো? সো এখানে কত ম্যাচ রাখতে হবে? আমরা বললাম যে এইখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এই পুরো সিসটার লেন্থ হচ্ছে এল। আচ্ছা, ব্যালেন্স থাকা মানে কি? সিসটা এই যে সাপোর্টটা আছে, সাপোর্টটা কি ওর জন্য একটা অ্যাক্সিস, রাইট? সো এই অ্যাক্সিসের রেসপেক্টে এটা যাতে কোনো দিকে রোটেট না করে, বুঝতে পারছো? সিসটা যদি কোনো দিকে রোটেট করে তাহলে ও অ্যাকচুয়ালি ব্যালেন্সড না বা ইকুইলিব্রিয়ামে নাই। কোনো একটা জিনিস ইকুইলিব্রিয়ামে থাকা মানে সে কোনো দিকে নড়বেও না এবং সে কোনোভাবে রোটেটও করবে না। সো আমরা যদি এটাকে ব্যালেন্স রাখতে চাই, আমরা বুঝতেছি যে এখানে অ্যাকচুয়ালি এই যে সাপোর্টটা আমরা দিচ্ছি, এখানে যেই সাপোর্টের উপরে এটাকে রেখে দিছি, এখানে টোটাল মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে টোটাল টর্ক কত কত হতে হবে এই অবজেক্টটার? 0। ক্লিয়ার? সো এখন এখানে টোটাল টর্ক কীভাবে বের করবো? দেখো এখানে টর্কটা কেন প্রডিউস হয়, কারণ এই 5 কেজির জন্য নিচের দিকে কাজ করে 5 × 9.8 নিউটন। আর এখানে আমরা জানতে চাচ্ছি কত কেজি রাখলে এটা ব্যালেন্স থাকবে। সো এখানে এটা যদি এম কেজি হয় তাহলে নিচের দিকে কাজ করতেছে mg নিউটন। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো যে এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো যেটা অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে, তাহলে এইটার জন্য টর্ক কত? 5 × 9.8 × x না? আর ডিরেকশনটা কোন দিকে হবে? দেখো এই পজিশন ভেক্টরটা এই দিকে আর এফ এদিকে, আর ক্রস এফ কোন দিকে আসতেছে? খাতার উপরে, মানে তোমার দিকে, রাইট? সো এইটাকে আমরা যদি লিখি যে অ্যাকচুয়ালি ডট, জিনিসগুলো খেয়াল রাখো যে পুরো একটা সিস্টেমে টোটাল কত টর্ক কাজ করতেছে। এবার এই সেকেন্ড অবজেক্টটার জন্য টর্কটা মেজার করব। ওর জন্য ফোর্স হচ্ছে mg, মানে m × 9.8 যদি, আর ওর জন্য আচ্ছা এই লেন্থটাকে এল কেন লিখছি? এটা এল মাইনাস এক্স। ওর জন্য এই লেন্থটা কত, মানে ডিস্টেন্সটা কত অ্যাক্সিস থেকে? এল মাইনাস এক্স। ওর জন্য পজিশন ভেক্টরটা এই দিকে আর ফোর্সটা এই দিকে। এটা ঘুরায় দেখো তো কোন দিকে যায়। এই যে এদিক থেকে এদিকে ঘুরাও, দেখো কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা ক্রস। সো আমাদের এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের এই পুরো সিস্টেমটায় অ্যাকচুয়ালি দেয়ার আর টু টর্কস ওয়ার্কিং। একটা হচ্ছে τ1 ভেক্টর আর একটা হচ্ছে τ2 ভেক্টর। সো এরা যেহেতু ভেক্টর, ওদেরকে অ্যাকচুয়ালি ভেক্টর ওয়েতে ইয়া করতে হবে। আর যেহেতু ওরা অপোজিট ডিরেকশনে, তাই ওদের রেজাল্টেন্টটা কি? একটা থেকে আরেকটা মাইনাস, রাইট? আর এখানে আমার এই পুরো ব্যাপারটা যদি ব্যালেন্স থাকতে হয়, এই সিসটা যদি কোনো দিকে বেশি হেলে না পড়ে বা ঘুরে না যায়, তাহলে এই নিক টর্কটা কত? 0। সো এখান থেকে আমরা দেখতে পারি τ1 আর τ2 সমান হতে হবে। মানে বেসিক্যালি এই অবজেক্টটা এইদিকে যে টর্ক ক্রিয়েট করতেছে আর এই অবজেক্টটা এইদিকে যে টর্ক ক্রিয়েট করতেছে, দুইটা কি হতে হবে? ব্যালেন্সড, মানে দুইটা সমান হতে হবে, তাহলে এটা কি কোনো দিকেই সরবে। সো এখান থেকে আমরা দেখতে পারি τ1 = τ2, 5 × 9.8 × x = m × 9.8 × l - x। m 9.8 আর 9.8 কাটা, তুমি এখান থেকে
এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, এল এর ভ্যালু দেওয়া থাকবে, তুমি এম এর ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, এম এর ভ্যালু যদি তার থেকে কম হয় তাহলে এই সিসটা কি এদিকে একটা বেশি টর্ক গেইন করবে, তাই এই সিসটা এভাবে বেঁকে যাবে। ওকে, আর যদি এম এর ভ্যালুটা এর থেকে বেশি হয় তাহলে এই সিসটা কি এদিকে একটা বেশি টর্ক গেইন করবে, দ্যাটস ওয়াই এই সিসটা এদিকে ঘুরে যাবে। ক্লিয়ার এখন? ওকে, সো আমরা এই চ্যাপ্টারে যাবতীয় যা যা ছিল এইগুলো অ্যাকচুয়ালি ম্যাথের স্ট্যাটিক্সে আছে, আমি ওইগুলোও কভার করে দিলাম যাতে তুমি ফিজিক্সে কোনো কঠিন ম্যাথ দেখলে ঘাবড়ে না যাও। আমরা নেক্সট দিন থেকে এই চ্যাপ্টারে ম্যাথ দেখব। ওকে, সো এই চ্যাপ্টারটার থিওরি হিউজ, আর এই চ্যাপ্টারটার ম্যাথ আরও ইন্টারেস্টিং, আরও অনেক কিছু শেখার আছে। সো আমরা নেক্সট দিন এটার ম্যাথ দেখব, ঠিক আছে? সো তুমি একটু এটা থিওরিটা পড়ে ফেলবা, বই থেকে একবার দেখে ফেলবা, দেখবা বইতে অ্যাকচুয়ালি অত কিছু নাই, এগুলা এই টর্ক কাপল মোমেন্ট এগুলো নাই। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে কালকে সকালে 10টার সময় আমার একটা ফ্রি ডেমো ক্লাস আছে, কালকে 10 AM, তোমাকে লিঙ্কটা দিয়ে দিব। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের উপর, কমপ্লেক্স নাম্বার আর মডার্ন ফিজিক্সের উপর। মডার্ন ফিজিক্স জাস্ট একটা মানে শর্ট ইন্ট্রোডাকশন এমনিতেই, মানে এটা হচ্ছে জাস্ট মানে একটু ইন্টারেস্ট যাতে বাড়ে সবার, যে এখানে মডার্ন ফিজিক্স আর কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি কী, যেহেতু এগুলো আগে কখনো পড়ো নাই। সো এইটা নিয়ে কালকে আমি সকাল 10টায় একটা সেশন করব, 10টা থেকে 12টা তুমি একটু জয়েন করবো, ঠিক আছে? ওকে, সো এই ক্লাসটা এই পর্যন্ত, আর আমি ভিডিওটা একটু পরে দিয়ে দিচ্ছি।